সৌরভ, জি স্যার। আর একটু ওয়েট করবো না শুরু করে দিব? আহ, শুরু করে দিন স্যার, আমি দেখতেছি। ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, জি স্যার। আমরা আহ আচ্ছা, দেখো, আমি অনেকদিন আগে তো তোমাদের পড়া বাদ দিয়ে দিয়েছিলাম। এই সমীকরণটা পড়িয়েছি কিনা মনে আছে কিনা একটু দেখো তো। এটা হচ্ছে, যাদের সায়েন্স বিউর বই তারা 112 পৃষ্ঠায় দেখবা, বস্তুর গতিপথের অন্তরক সমীকরণ। ঠিক আছে? সায়েন্স কি আছে নাকি? এটা হচ্ছে বস্তুর গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। নির্ণয়। ওকে, সমীকরণটা হচ্ছে এইভাবে। আমরা প্রমাণ করব যেটা, সেটা হচ্ছে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসবে এই অঙ্কটা। এটা কি পড়েছি? না, পড়িনি না? না স্যার। জি ওকে, না। তাহলে এটা এটা দেখো। আসলে একটু সময় করতে পারি না, হলে শীট হইলে আমাদের, শীটটা থাকলে মানে ধরো বুঝাইতে সহজ, আর ওই যে কি করা লাগতো না, না অনেক জিনিস লেখা লাগবে না, আজকে লেখা লাগবে। আগামী দিন শীট থেকে আবার পড়াবো, ঠিক আছে? তো ধরো, তোমার কাছে একটা বস্তু না, একটা বক্ররেখায় ঘুরতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আদি রেখা, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে? ও এক্স। হ্যাঁ, এবং এটা হচ্ছে ও ওয়াই, ওয়াই অক্ষ। একটা বিন্দু এইভাবে বক্ররেখা বরাবর চলতেছে। ঠিক আছে? সে, ধরো এ বিন্দু থেকে টি সময় পরে বি বিন্দুতে গেল, টি সময় পরে সে বি বিন্দুতে গেল, এবং সরি, বি বিন্দুতে না, এবি বক্ররেখা বরাবর চলে, সেটা বলতেছি। ধরি একটি বস্তুকণা এবি বক্ররেখা বরাবর চলতেছে, টি সময় পরে সে পি বিন্দুতে পৌঁছে, যেখানে তার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তাহলে ওপি সমান কত হবে? আর হবে। আর অপি রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে তার নাম দিব থিটা। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। মনে করি একটি বস্তুকণা এবি বক্ররেখা বরাবর চলে, টি সময় পরে বস্তুকণাটি পি বিন্দুতে পৌঁছে, যার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। অতএব পি সমান আমরা দিব আর, এবং পি ও এ কোণ সমান আমি দিব থিটা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি এখন
সে এই যে এবি বক্ররেখা বরাবর ঘুরতেছে এবং সে আসলে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে ও বিন্দু বরাবর একটা কেন্দ্রমুখী বল এফ ক্রিয়াশীল হবে। ও বিন্দু বরাবর একটি কি হবে, এফ পরিমাণ বল ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, এখন দেখো পি একটা তলের উপর আছে, তাহলে পি এর বল দুই ধরনের হবে। পি এর বল বা পি এর ত্বরণ দুই ধরনের হবে, কারণ আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে দুই ধরনের ত্বরণ পাই, একটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর ত্বরণ, আর একটা হচ্ছে ব্যাসার্ধের উপর লম্ব বরাবর ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে পি এর কি লম্ব বরাবর কি কোনো বল ক্রিয়া করে, কোনো বল ক্রিয়া করে, ক্রিয়া করে না। তাহলে কি বরাবর বল ক্রিয়া করে? এটা কি ব্যাসার্ধ না? এটা ব্যাসার্ধ না, আর ধরছি না, এই যে আর, তাহলে ব্যাসার্ধ বরাবর। তাহলে কি বরাবর কি ক্রিয়া করে? পি এর ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর এফ বল ক্রিয়া করে। তাহলে বল দুইটা, লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করে তার মান হবে 0, আর এফ বরাবর যে বলটা ক্রিয়া করে তার মান হচ্ছে, ব্যাসার্ধ বরাবর যে বল ক্রিয়া করে তার মান হচ্ছে এফ। এখন বল থেকে আমরা কি পাই? বল থেকে আমরা কি এর ধারণা পাই? ত্বরণের ধারণা পাই। বল থেকে আমরা ত্বরণের ধারণা পাই, তাহলে আমরা বলতে পারি যে পি এর লম্ব বরাবর ত্বরণ 0, পি এর ব্যাসার্ধ বরাবর ত্বরণের মান এফ এর সমানুপাতিক। বলা যাবে নাকি যাবে না? এই কথাটা খেয়াল করো, এই কথাটা খেয়াল করো। যেহেতু বল নাই, কারণ বল থেকে আমরা কি পাই? বল থেকে ত্বরণ পাই। তাহলে বল যদি শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হবে, আর বল যদি ক্রিয়াশীল হয় তাহলে সেটা কি হবে? ত্বরণ কি হবে? বলের সমানুপাতিক হবে। তাহলে আমরা বলতে পারি অতএব ও কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণের নাম দিলাম এফ। তাহলে আমরা কি দিতে পারি? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র আমরা শিখেছিলাম কিভাবে, টি স্কয়ার আর ডি টি স্কয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস আর ইন্টু ডি থিটা ডিটি হোল স্কয়ার সমান আমরা দিব মাইনাস এফ। কেন মাইনাস এফ বলো তো? মাইনাস এফ কেন দিলাম? কেন্দ্রমুখী হলে মাইনাস এফ হয়, এবং এটা কি ব্যাসার্ধ বরাবর ত্বরণ। ব্যাসার্ধের উপর লম্ব বরাবর ত্বরণ কিভাবে লিখতাম? 1/r ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি সমান 0। এটা জানা আছে কিনা? এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর ত্বরণ, আর এটা হচ্ছে ব্যাসার্ধের উপর লম্ব বরাবর ত্বরণ। আমি কি বলছি? লম্ব বরাবর কোনো ত্বরণ ক্রিয়া করে না, বল ক্রিয়া করে না, তার মানে ত্বরণের মান কি হবে? শূন্য হবে। আর ব্যাসার্ধ বরাবর ত্বরণ ক্রিয়াশীল, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এফ। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কিনা দেখো? বোঝা গেছে? ওকে, তাহলে এটা আমরা এইটার নাম দেই সমীকরণ এক, এটার নাম দেই সমীকরণ 2। ঠিক আছে, তাহলে সমীকরণ 2-এ আমরা কি পাই? দেখো সমীকরণ 2-এ ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি ইকুয়াল 0 লেখা যাবে কিনা? এটা লেখা যাবে কিনা? এটা জি খুব স্যার। সহজ। এই যে জি। 1/r কে আর গুণন দিয়ে দিচ্ছি। ঠিক হুম। আছে, এখন খেয়াল করো এই যে ভিতরের যে রাশিটা, তাকে সময়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করি তখন 0 হয়। এখন বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়? ডি ডিএক্স অফ বি- ইকুয়াল টু 0। তার মানে কি ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। জি।
তাহলে এই যে ভিতরে যে আছে তাকে ডিফারেন্সিয়েট করে জিরো পাচ্ছি, টি এর সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন জিরো, তার মানে সময়ের সাপেক্ষে ডি আর স্কোয়ার ডি থিটা ডিটি একটা ধ্রুবক হবে নাকি হবে না, যার নাম আমি দিব এইচ। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? এটা আমি নাম দিলাম ধ্রুবক। জি স্যার। তাহলে ডি থিটা ডিটি সমান এইচ বাই আর স্কোয়ার লিখতে পারি। জি আমি ওয়ান বাই আর কে ইউ ধরবো, এই ধরনের অঙ্কে ওয়ান বাই আর কে আমি কি ধরবো, ইউ ধরবো। তাহলে এইচ ইউ স্কোয়ার লিখতে পারি কিনা, স্যার। কারণ আর সমান কত ধরেছি, ওয়ান বাই ইউ করে। 1/u। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কি? হুম, জি জি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন স্যার। আবার আবার আর সমান আমরা কত জানি, ওয়ান বাই ইউ জানি। তাহলে এটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডি আর ডিটি সমান কত হবে, মাইনাস ওয়ান বাই ইউ কে ডেরিভেটিভ করলে কত, মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার হবে। আর এখানে কত হবে, ডি ইউ ডিটি হবে কিনা, এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওয়ান বাই ইউ কে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স কে ডিডি এক্স করো, ওয়ান বাই এক্স কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসবে নাকি আসবে না? তো ওইটাই লিখলাম। কিন্তু আমি তো এখানে যে চলক আছে তার সাপেক্ষে করলে লিখবো না, কিন্তু এখানে আছে ইউ, আমি করতেছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে লিখবো ডি ইউ ডিটি। ক্লিয়ার? এই লাইনটাকে আমরা একটু সাজাই, ওয়ান বাই ইউ স্কোয়ার ডি ইউ ডি থিটা, তারপরে ডি থিটা ডিটি লেখা যায় কিনা দেখ, জি স্যার। যায়। এখন জি খেয়াল করো, আমি এই যে ডি থিটা ডিটি সমান কত পেয়েছি বলতো, ডি থিটা ডিটি সমান পেয়েছি এইচ ইউ স্কোয়ার, পেয়েছি না? তাহলে এই মানটা এখানে বসাই দিই, তাহলে কত পাবো, ডি আর ডিটি সমান মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার, তারপরে ডি থিটা ডিটি এর মান কত, এইচ ইউ স্কোয়ার, এরপরে ডি ইউ ডি থিটা। এটা ক্লিয়ার কিনা দেখ। তো এখান থেকে কত পাই, মাইনাস এইচ ডি ইউ ডি থিটা। ক্লিয়ার? জি। জি স্যার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? Yes. এখন দেখো, আমি আবার ডেরিভেটিভ করি, তাহলে আবার টি এর সাপেক্ষে করলে কি হবে, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার হবে, এই dt জায়গা, square। এই জায়গাটা ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার হবে নাকি হবে না, জি। সমান ডি ডিটি অফ মাইনাস এইচ ডি ইউ ডি থিটা লেখা যাবে। জি। ওকে, আমার এখানে এইচ ধ্রুবক, তাহলে এইচ কে আমি বাইরে নিয়ে আসবো নাকি, তাহলে আমি কত দিব, ডি ডিটি অফ ডি ইউ ডি থিটা লেখা যাবে। জি স্যার। ওকে, সমান মাইনাস এইচ ডি ডি থিটা, আমি দিলাম ডি ইউ ডি থিটা ডি থিটা ডি। দেখো এই লাইনটুকু বুঝো কিনা, এটা খুব স্পেশাল একটা লাইন, এটা বুঝো কিনা দেখো, এই লাইনটুকু খেয়াল করো। আমার এখানে ডি আছে, এই ডি আমি এখানে বসালাম, ডি থিটা নিচে দিলাম, আবার ডি থিটা এখানে উপরে দিলাম, কাটাকাটি যাবে নাকি যাবে না? জি। জি আবার স্যার। এই D যা ছিল সেটা এখানে বসাইছি। এতটুকু কি বুঝেছো? জি। তাহলে এখন আমার কাছে এই লাইনটাই কি থাকলো, এই যে এখানে ডি থিটা ডিটি রয়ে গেছে, ডি থিটা ডিটি এর মান কত বলো তো,
এই যে ডি ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি এর মান দেখো আমি বের করে রেখেছি। ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি এর মান হচ্ছে এইচ এইচ ইউ স্কয়ার। স্কয়ার। ডি থিটা ডিটি এর মান হচ্ছে এইচ ইউ স্কয়ার, তাহলে এই মানটা এখানে বসাতে পারি। তাহলে আমি যদি জি বসাই তাহলে কত আসবে? মাইনাস এইচ। ঠিক আছে, ডি থিটা ডিটির বদলে আবার এইচ ইউ স্কয়ার, বোঝা গেছে? আর এখানে কত? জি ডি, ডি থিটা ডি ইউ ডি থিটা থাকবে নাকি থাকবে না? জি স্যার। তাহলে কত আসবে? মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এখন ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার লেখা যায় নাকি যায় না? আর এদিকে ছিল ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা দেখ? জি ক্লিয়ার। এখন কি কি মান পেয়েছি খেয়াল করো। আমি আমি পেয়েছি ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার এর মান পেয়েছি। আর কি পেয়েছি? আমি পেয়েছি ডি থিটা ডি থিটা ডিটি। বাই ডিটি। এই দুইটা মান আমি 1 নং সমীকরণে বসাই। দেখো আমার 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণে ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার এটার মান একটু আগে বের করেছি, ডি থিটা ডিটি এর মান বের করেছি। তাহলে এই মানগুলো এখানে বসানো যাবে নাকি যাবে না? তাহলে আমি কি লিখবো? না। আমি লিখবো ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার ডি থিটা ডিটি এর মান, এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসাই। তাহলে 1 নং এ আমার কত ছিল? এই যে দেখো 1 নং এ আমার এটা ছিল। এটার মান কত? এটার মানে ডিটি আমি স্কয়ার। পেয়েছি কত? মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার পেয়েছি নাকি জি পাইনি? জি মাইনাস স্যার। সমীকরণ 1 নং আবার একটু দেখো, 1 নং এ কে আছে? আর আছে। তাহলে আর এরপরে ডি থিটা ডিটি হোল স্কোয়ার। আর ডি থিটা ডিটি এর মান কত? এইচ ইউ না? এইচ ইউ। ডি থিটা ডিটি এর মান এইচ ইউ স্কোয়ার, এইচ ইউ স্কোয়ার। এই যে দেখো ডি থিটা ডিটি এর মান কত? ডি থিটা ডিটি এর মান, ডি থিটা ডিটি এর মান হচ্ছে এইচ ইউ স্কোয়ার সমান এর স্কোয়ার। কারণ আমার কি ছিল প্রশ্নে? ডি থিটা ডিটি এর হোল স্কোয়ার ছিল। ওকে, তাহলে এইচ ইউ স্কোয়ার এর হোল স্কোয়ার সমান মাইনাস এফ। আমরা এ পারি নাকি পারি না? জি লেখা যাবে? তাহলে সব জি মাইনাস বাদ দিয়ে দাও। তাহলে থাকবে কত? এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস আর মানে কত? আর মানে 1/u না? জি স্যার। তাহলে এইচ স্কোয়ার টু দি পাওয়ার 4 লেখা যাবে নাকি যাবে না? তাহলে একটা ইউ, 4টা ইউ কে কাটালে ইউ কিউব থাকবে নাকি? তাহলে জি খেয়াল করো, আমি যদি এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নেই, প্রথমটাই ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার থাকবে প্লাস এখান থেকে খালি ইউ থাকবে আর এখানে থাকবে এফ। এটাকে সাজাও, ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার পেয়েছি নাকি জি পাইনি? এটাই হচ্ছে আমাকে অন্তরক সমীকরণ, গতিপথের অন্তরক সমীকরণ। এটা তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, এটা তোমাদের পরীক্ষাতে আসবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। জি স্যার। এটা তোমাদের পরীক্ষাতে আসবে। আমি কি বুঝাইতে পেরেছি নাকি আবার কোথাও কোনো লাইন বলা লাগবে? বুঝছি স্যার। ক্লিয়ার নাকি? ওকে, জি এখন এটা দুই ভাবে আসতে পারে। যদি এটার সাথে আরেকটা অংশ লাগায় দেই তাহলে 10 মার্কসের, না হলে এটা 5 মার্কসের।
ওকে, তোমরা ওইভাবে এটার প্রিপারেশন নিবা। আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিক, সেখানে বলছে যে তোমরা কোন বইটা পড়তেছো? পেপার সায়েন্স টু। ভিউ। সায়েন্স ভিউ। ওকে, এখন সায়েন্স ভিউতে চাপ পেজ হচ্ছে 113, থিওরাম হচ্ছে 3। এই টপিকটা ইম্পর্টেন্ট। এটাও একসাথে মিলে তোমাদের কি আকারে আসবে? তোমরা কবের পরীক্ষার্থী, 2023 না 24-এর? 24 স্যার। 24। 24। 24। জি। ওকে, তোমাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট, যে থিওরাম 3। থিওরেম 3-এ বলছে যে দেখাও যে প্রত্যেক কেক্ষিক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। ওকে, প্রত্যেক প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এখানে দুইটা অংশ আছে একসাথে, তিনটা অংশ একসাথে আছে। তাহলে প্রথম অংশটা খেয়াল করো। মনে করি, যেহেতু কেন্দ্রিক কক্ষপথ বলছে, খেয়াল করো প্রশ্নটাই খেয়াল করো। কেন্দ্রিক কক্ষপথ মানে একটা বস্তু কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে একটা গতিপথে ঘুরতেছে। তাহলে ধরো সে এরকম ঘুরতেছে, ও হচ্ছে তার কেন্দ্র। তাহলে আমি কি বলবো? মনে করি অকেন্দ্রিক কক্ষপথে একটা বস্তু টি সময়ে পি বিন্দুতে পৌঁছে, তাহলে তার স্থানাঙ্ক হবে আর থিটা। এটা কত সময় পৌঁছে? টি সময়ে। তাহলে অপি সমান আর, এবং এই কোণটা হবে থিটা। তাহলে পি সময়ে পি আর থিটা বিন্দুতে কি করে পৌঁছে। এখন আমি ক্ষুদ্র একটা সময় নিই, টি প্লাস ডেল্টা টি সময়ে সে পি এর খুব কাছাকাছি একটা বিন্দুতে পৌঁছবে, কিউ বিন্দু, যার স্থানাঙ্ক হবে আর প্লাস ডেল আর, থিটা, থিটা প্লাস ডেল থিটা। এটা কি বোঝা গেছে? থিটা প্লাস ডেল থিটা, যেহেতু সময় খুব অল্প, তাহলে অবস্থানের পরিবর্তনও কি হবে? অল্প হবে। কত বিন্দুতে পৌঁছে। এই লাইন দুটো ক্লিয়ার কিনা দেখো। এই দুইটা লাইন ক্লিয়ার কিনা দেখো, তাহলে সে এখানে গিয়ে পৌঁছলো কিউ বিন্দুতে, যার স্থানাঙ্ক আর প্লাস ডেল আর, থিটা প্লাস ডেল থিটা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। তাহলে ও থেকে পি তে, কিউ তে যখন যোগ করব, তখন ও কিউ সমান কত হবে? আর প্লাস ডেল আর হবে। আর এই পুরা কোণটা কত হবে? থিটা প্লাস ডেল থিটা। তাহলে এই ছোট্ট অংশটা হবে কি? এই ছোট্ট অংশটা হবে ডেল থিটা। এই ছোট্ট অংশটা হবে ডেল থিটা। তাহলে এটা হবে, এই ছোট্ট অংশ হবে ডেল থিটা, আর এটা, এই লাইনটা হচ্ছে আর। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। জি স্যার। তাহলে আমার ক্ষেত্রফলের কতটুক পরিবর্তন হয়েছে? টি প্লাস ডেল্টা টি সময়ে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়েছে? আমার পরিবর্তন হয়েছে পি ও কিউ, সরি, পি ও কিউ। পি বিন্দু থেকে সে কিউ বিন্দুতে গেছে না? পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেছে, তাহলে পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমার ক্ষেত্রফলের পরিবর্তন। আমার কথা বোঝা গেছে? ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখন দেখো, এটা একটা ত্রিভুজ আকৃতি না? ওপি কিউ একটা ত্রিভুজ আকৃতি না? জি ত্রিভুজের ক্ষেত্রফল নানা ধরনের আছে। যখন ত্রিভুজের দুইটা বাহু এবং এর মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তখন ক্ষেত্রফল কত? হাফ এ বি সাইন থিটা। সেটা কি জানা আছে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা জানা আছে কিনা? জি স্যার।
জি স্যার। তাহলে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ও পি গুণ ও কিউ গুণ সাইন ডেল থিটা লেখা যাবে নাকি যাবে না? জি তাহলে হাফ ওপি মানে আর, ও কিউ মানে আর প্লাস ডেল আর গুণ সাইন ডেল থিটা। ওকে, এতটুকু বুঝেছি। জি স্যার। এখন দেখো, এটা তো ক্ষেত্রফল, আমাকে ক্ষেত্রফল হার যখন বলবে হার, তখন সময় দিয়ে ভাগ করতে হয়। হার যখন বলবে তখন কি করতে হয়? সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা কি দিব? অতএব বৃত্তাংশে ক্ষেত্রফল বেড়েছে না কমেছে বলো তো? বৃদ্ধির হার, হার সমান, দেখো আমি কি করব, ক্ষেত্রফলকে ক্ষেত্রফলকে আমি সময় দিয়ে ভাগ দিই। আমার সময় কত বলতো? সময় হচ্ছে ডেল্টা টি, কারণ আমি ক্ষেত্রফল টি থেকে ডেল্টা টিতে গেছি, সময় টি থেকে ডেল্টা টি গেছি, তাহলে সময়ের পরিবর্তন কত? ডেল্টা টি। ডেল্টা টি সময়ের পরিবর্তনে ক্ষেত্রফলের পরিবর্তন হবে এরকম। এখন ডেল্টা যেহেতু খুব ছোট, সেজন্য আমি তার পরিবর্তনটা যখন লিখবো তখন লিমিট দিয়ে লিখবো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো দিব। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি ওকে, তাহলে আমি কি করব? হাফ, এই যে এখানকার অংশ, আচ্ছা হাফটা পড়ে দিই আগে, আলাদা করে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখব লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো। এখানে কত দিব? এই যে আমি কি করব, হাফ আর দিয়ে প্রথমে আর কে গুণ দিলাম, তাহলে কত হবে? হাফ আর স্কোয়ার হবে। হ্যাঁ, সাথে জি স্যার। সাইন ডেল্টা থিটাও গুণ আকারে বসাও, সাইন ডেল্টা থিটা বাই ডেল্টা টি প্লাস হাফ আর গুণ ডেল আর গুণ সাইন ডেল থিটা বাই ডেল টি। ডেল্টা টি। এটা বুঝেছো কিনা দেখো? জি স্যার। স্যার। এটা কি, এটা কি বোঝা গেছে? জি ওকে, তাহলে আমার কাছে লিমিট যেহেতু দেয়া আছে, লিমিট যে ডেল্টা, ডেল্টা ছাড়া বাকিগুলো আমি ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তাহলে আমি কি করব? লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, হাফ আর স্কোয়ার, সেটা নিয়ে আমার কাজ করার দরকার নাই, আমি কাজ করব ডেলের যেগুলো থাকবে। তাহলে আমি সাইন ডেল থিটা, নিচে ডেল থিটা দিলাম। আমার কি এই লাইনে ডেল থিটা আছে কি? নিচে কি ডেল থিটা আছে? নাই, বসিয়েছি। না। তাহলে গুণ দিয়ে ডেল থিটাকে উপরে দিলাম, আর ডেল টি নিচে ছিল সেটা বসাই দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। ওকে, প্লাস হাফ আর গুণ ডেল আর বাই ডেল টি গুণ সাইন ডেল থিটা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন খেয়াল করো, আমরা লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু কত বলো তো? ওয়ান। জানা আছে? এটা জানা আছে কিনা? জানা না থাকলে এখন জেনে রাখো, লিমিট সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে জি স্যার। সাইন জি থিটা বাই থিটা স্যার। ইকুয়াল টু কত লেখা যাবে? ওয়ান লেখা যাবে, হাফ আর স্কোয়ার ইন্টু ওয়ান। বুঝেছি না বুঝিনি? জি স্যার। আবার লিমিট
ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল থিটা ডেল টি সমান, এটাকে ক্যালকুলাসের ভাষায় লেখা যায় ডি থিটা ডিটি। এটা জানা আছে কিনা? জানা না থাকলে এখন থেকে জেনে নিবা। এটাকে লেখা যায় ডি থিটা ডিটি। GT. বুঝছি না বুঝি নাই? Yes, sir. এখন এইখানে কত আসবে? ডি আর ডিটি আসবে, বুঝছো? কিন্তু G. থিটা যখন খুব ছোট, তখন এই যে দুইবার যে ডেল্টা যারা আছে তারা অনেক ছোট, এরা বাদ হয়ে যাবে, এরা গুণ। তাহলে এদের এখানে আমি কি দিব? জিরো। এখানে লিখে দিব এইভাবে, যখন ডেল্টা টি খুব ছোট হবে তখন ডেল্টা থিটাও খুব ছোট হবে, বুঝছো? সেক্ষেত্রে G. সাইন ডেল্টা থিটার মান কত হবে? সাইন জিরোর মান কত? সাইন জিরোর মান জিরো না, সেজন্য সাইন ডেল্টা থিটার মান জিরো হয়ে যাবে। তাহলে সাইন ডেল্টা থিটার মান জিরো মানে এটা জিরো যদি হয়, তাহলে এই পুরা রাশিটা জিরো হবে নাকি হবে না? গুণ আকারে আছে, সেজন্য আমি এটাকে G. জিরো দিয়ে দিয়েছি। ক্লিয়ার? Yes, sir. Clear. ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে আমরা Yes. কত পেলাম? হাফ আর স্কোয়ার ডি থিটা ই। GT. পেয়েছি নাকি পাইনি? G. এখন Yes, sir. একটু আগে যে থিওরিটা পড়লাম, একটু আগের থিওরিতে আবার যাই। দেখো একটু আগের থিওরিতে, এই দেখো, আর স্কোয়ার ডি থিটা ডিটি সমান কত? এইচ পেয়েছি না? তাহলে G. এখানে দেখো, এখানে কত? আর স্কোয়ার ডি থিটা ডিটি মানে কত লিখতে পারি? Draw. এইচ লিখতে পারি, নিচে টু দিতে পারি। বুঝেছি G. না বুঝিনি? Yes, sir. তাহলে এইচ তো ধ্রুবক, তার মানে এই পুরা রাশিটা একটা ধ্রুবক না? G. তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার ধ্রুবক বলা যাবে নাকি যাবে না? যাবে। ক্লিয়ার এতটুকু? Yes, sir. এতটুকু ক্লিয়ার কিনা দেখি। তাহলে Yes. আমাদের এই থিওরির প্রথম অংশটা পড়েছি, প্রথম অংশটাই ছিল ক্ষেত্রফল বৃদ্ধির হার ধ্রুবক, সেটা আমরা সলভ করলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? Yes, sir. দ্বিতীয় অংশে বলছে যে রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক। দ্বিতীয় অংশটা বলছে এইভাবে, এটা তিনটা অংশ মিলে একটা বড় প্রশ্ন হয়। বলছে যে রৈখিক বেগ, রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক, এটা আমাকে প্রমাণ প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই অংশটা শুরু করি। তাহলে খেয়াল করো, ধরো কি কি বলছে দেখো। কেন্দ্র হতে পথ, তার মানে ধরো তোমার কাছে একটা বস্তুকণা আছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা হচ্ছে তার কেন্দ্র, নাকি? এখন সে টি সময় পরে পি বিন্দুতে পৌঁছে, যার স্থানাঙ্ক হচ্ছে আর এটা। এখন পি বিন্দুর পথ কোনটা? এই যে সে যে বৃত্তাকার পথে ঘুরতেছে, যে এই পথে যাচ্ছে সে। এখন পি বিন্দুতে তুমি কি করলা? স্পর্শক আঁকলা, স্পর্শক। তাহলে দেখো এই যে স্পর্শক একটা আঁকলাম, এরকম একটা স্পর্শক আঁকলাম। ওকে, তাহলে আমি কি করব? ওপি সমান আমি কত জানি? ওপি সমান আর এই কোণটা হবে থিটা। এখন আমি কি করলাম? ও বিন্দু থেকে এই স্পর্শকের উপর লম্ব আঁকলাম। লম্ব, লম্বটা কোথায় আঁকলাম? কিউ বিন্দুতে, এবং লম্বের মান দিলাম কত? আর। তাহলে আমাকে কি বলছে? রৈখিক বেগ, রৈখিক বেগকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি। স্পর্শকের উপর লম্ব, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এল দ্বারা প্রকাশ করলাম। আমাকে দেখাতে হবে ভি ইজ প্রপোর্শনাল টু 1/L, ব্যস্তানুপাতিক যেহেতু বলছে, আমাকে এটা দেখাতে হবে। আমার প্রশ্নটা কি ক্লিয়ার? কি কি করা লাগবে সেটা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? এতটুকু Yes, পর্যন্ত sir. ক্লিয়ার Clear. নাকি? ওকে, G. তাহলে
রৈখিক বেগ কেন্দ্র থেকে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আবার আগের মতো ত্রিভুজ, ত্রিভুজ না দিই, ও পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখন দেখো, যেহেতু এই ত্রিভুজে লম্বের কথা উল্লেখ করা আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিতে পারি নাকি পারি না? জি। ওকে, তাহলে আমার, আচ্ছা এটা ধরো আমরা পি কিউ, ওকে ঠিক আছে, পি কিউ এবং এল, তাহলে হাফ পি কিউ গুণ এল বলতে পারি, পারি নাকি পারি না? জি স্যার। ওকে, এখন হাফ, এই কিউটা কিন্তু বক্ররেখার বাইরে, বাইরে না? কিন্তু জি কিউ স্যার। যদি খুব কাছাকাছি হতো, খুব কাছাকাছি মনে করো এই জায়গায় যদি হতো, তখন কি হতো? বা এই জায়গায় যখন হতো তখন বক্ররেখার উপরে পড়ে যেত, পড়তো না? তাহলে জি। তখন কি হতো? তখন তারা সরলরেখা না হয়ে বক্ররেখায় অবস্থিত বলতে পারতাম না কি পারতাম না? জি স্যার। পারতাম। তখন সেক্ষেত্রে দুইটা বিন্দুর দূরত্বকে আমরা চাপ দ্বারা প্রকাশ করব। তাহলে পি কিউ কে আমরা এস গুণ এল দিব, এখানে লিখে দিব যে পি কিউ অতি নিকটে, অতি নিকটে, তখন আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এখন আমরা কি করব? ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করি। তাহলে আমরা কি দিব? ক্ষেত্রফল বৃদ্ধির হার। হার মানে কি করতে হবে? হার মানে কি করতে হবে? লিমিট পার্থক্য দেব। ডেল্টা টি টেন্স টু জিরো সময় দিয়ে ভাগ করে দিতে হবে, জানা আছে? জি স্যার। তাহলে কি জি স্যার। হবে? হাফ গুণ এস গুণ এল বাই ডেল্টা টি লেখা যাবে নাকি যাবে না? জি। যাবে স্যার। ওকে, আচ্ছা এটাকে এস না দিয়ে ডেল এস দাও, খুব ছোট যেহেতু ডেল এস দাও। তাহলে এখানে কত হবে? ডেল এস। ঠিক আছে, তাহলে জি। হাফ গুণ এল গুণ লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি বলা যায়। তাহলে হাফ জি। গুণ এল গুণ, এটাকে কত? ডিএস ডিটি বলতে পারি ক্যালকুলাসের ভাষায়, জি স্যার। জি স্যার। বলা যায় নাকি যায় না? আমরা একটু যায়। আগে জি কি পেয়েছি? ক্ষেত্রফল বৃদ্ধির হার কত ছিল? আমরা একটু আগে কি পেয়েছিলাম? ক্ষেত্রফল বৃদ্ধির হার কত পেয়েছিলাম? h/2 পেয়েছিলাম। স্যার। তাহলে আমরা খেয়াল করো, আমি কত পেয়েছি? আমি এখানে পেয়েছি ক্ষেত্রফল বৃদ্ধির হার, দেখো এই লাইনে পেয়েছি ক্ষেত্রফল বৃদ্ধির হার, আর এইদিকে পেয়েছি কত? হাফ এল গুণ ডিএসডিটি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হারকে আমি h/2 সমান হাফ এল গুণ ডিএসডিটি বলতে পারি নাকি পারি না? পারি। ক্ষেত্রফল বৃদ্ধির হার হচ্ছে h/2 ছিল, তাহলে এইচ ইকুয়াল টু এল গুণ পিএস বাই। ডিএস বাই ডিটি বলতে পারি নাকি পারি না? জি স্যার। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। জি স্যার। জি স্যার। তাহলে এইচ ইকুয়াল টু এল গুণ ভি পাবো নাকি পাবো না? তাহলে জি। সেখান থেকে ভি সমান কত? এইচ বাই এইচ এল। বাই এল। ভি ইজ প্রপোর্শনাল টু 1/L পেয়েছি। জি স্যার। তাহলে রৈখিক বেগ স্পর্শকের লম্বের ব্যস্তানুপাতিক পাওয়া গেল। জি স্যার। জি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ?
জি ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা দুইটা অংশ শেষ করলাম, আমাদের তৃতীয় অংশটা দেখো। ওকে। তৃতীয় তৃতীয় অংশটা দেখো, এই তিনটা অংশ মিলে একটা প্রশ্ন হয়, ঠিক আছে? তৃতীয় অংশটা দেখো। তৃতীয় অংশে বলেছে যে, দেখো যে ভি স্কোয়ার সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা হোল স্কোয়ার, যেখানে ইউ সমান 1/r, এইচ হচ্ছে ধ্রুবক। এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে তৃতীয় অংশ। ওকে, তাহলে তৃতীয় অংশটা আমরা শুরু করে দিচ্ছি। তো দেখো, আমাদের পুরো আলোচনায় বস্তুটা কি, একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে নাকি? তাহলে ধরো যে তোমার বস্তুটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে? তাহলে এটা মনে করো পি বিন্দু, তাহলে যার স্থানাঙ্ক কত হবে আর থিটা, তাহলে এটা হবে আর, এটা হবে থিটা। ওকে, এখন এই পি বিন্দুতে তুমি কি করলে, একটা স্পর্শক আঁকলে, তাহলে স্পর্শকটা এইভাবে যাবে, ঠিক আছে? এখন জি এই স্পর্শক ব্যাসার্ধ ভেক্টরের সাথে যে কোণ তৈরি করবে, এই কোণটাকে বলা হয় সাই। ওকে, এবং আমি মূল বিন্দু থেকে স্পর্শকের উপর লম্ব আঁকলাম। ধরো এই জায়গাতে সে লম্ব হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি, যদিও চিত্রে একটু 90 দেখাচ্ছেন, 90 ডিগ্রি। ওকে, লম্বকে আমরা একটু আগে কি দ্বারা প্রকাশ করেছিলাম? এল দ্বারা প্রকাশ করেছিলাম, জানা আছে? জি তাহলে এই হচ্ছে আমার চিত্র। তাহলে দেখো কি লিখতেছি, সরি, পি আর থিটা বিন্দুতে স্পর্শক ও ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে সাই। এই যে এই কোণটা ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ হচ্ছে সাই। তাহলে টেন সাই সমান আর ই থিটা ডিআর, এটা সেকেন্ড ইয়ারের সূত্র। এটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের সূত্র, বই থেকে দেখে নিবা, ফার্স্ট ইয়ারে স্পর্শকের চ্যাপ্টারে আছে এই সূত্রটা। ওকে, তাহলে টেন সাই সমান আর ডি থিটা ডিআর, সাইন সাই ইকুয়াল টু, দেখো এই কোণটা বের করতে যাচ্ছি, এই কোণ সাইনের জন্য, এই কোণ সাইনের জন্য বের করলে কি লম্ব বাই অতিভুজ না? তাহলে জি স্যার। লম্বকে এল, অতিভুজ কত আর, বোঝা গেছে? তাহলে সাইন থিটার লম্ব কত হবে? এল বাই আর বলতে পারি, পারি নাকি পারি না? তাহলে সাইন যেহেতু বের করছি, তাইলে আমরা সাইন স্কোয়ার বের করে নিতে পারি। সাইন স্কোয়ার সাই ইকুয়াল টু কত হবে? এল স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কজ স্কোয়ার বের করে নিতে পারি। কজ স্কোয়ার সাই সমান 1 মাইনাস সাইন স্কোয়ার সাই সমান 1 মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে কত হবে? এল স্কোয়ার আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এতটুকু হবে। তাহলে সাইন পাওয়া গেছে, কস পাওয়া গেছে, তাহলে এই দুইটা থেকে টেন স্কোয়ার সাই বের করা যাবে। জি স্যার। স্কোয়ার মানে কি, সাইন বাই কস, তাহলে সাইনের মান জি লিখে রাখো। সাইন কত? এল স্কোয়ার বাই আর স্কোয়ার। কস স্কোয়ার মান কত? আর স্কোয়ার এল স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে যদি সাজাই,
এল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার एल পাবো। स्क्वायर। পাবো নাকি পাবো না? जी सर। ওকে, আমরা এক নং এ টেন সাইয়ের মান কত জানি? আর আর ডি ডি আর ডি থিটা পাই নাকি? এই দেখো, টেন সাই সমান কত, এখানে দেখো টেন সাই সমান কত, টেন সাই। তাহলে ধরো তুমি যদি ওই কাজটা করতে যাও, টেন স্কোয়ার সাই সমান কত লেখা যাবে? আর স্কোয়ার ডি থিটা ডি আর হোল স্কোয়ার লেখা যাবে? যাবে जी सर। নাকি যাবে না? जय তাহলে सर। একটু আগে টেন স্কোয়ার সাই বের করে রাখছো এখানে, এটা এখানে বসাও। তাহলে কত হবে? এল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার बस ডি ठीक থিটা है। ডি আর হোল স্কোয়ার बस। লেখা যাবে? जी सर। ওকে, এটা যে এখানে আছে এখানে রেখে দাও, যে এখানে আছে এখানে রেখে দাও। আমরা জানি যে আর সমান কত, 1/u, জানি। তাহলে ডি আর ডি থিটা সমান কত জানি বলো তো? ডি ডি আর ডি থিটা সমান কত? -1/u² ডি ইউ ডি থিটা। ডিফারেন্সিয়েশন লেখা যায় নাকি যায় না? जी सर। লেখা যায়? এটা এটা বোঝা গেছে কিনা দেখো, এই লাইনটা। আর কে ডেরিভেটিভ করলাম থিটা হিসাবে, ডি আর ডি থিটা, 1/কে করলে 1/u² এক্স স্কোয়ার, 1/x এর সূত্র -1/x², আর ইউ কে করলে ডি ইউ ডি থিটা। ক্লিয়ার? ওকে। जी सर। তাহলে এখন খেয়াল করো, আমি এইখানে মানগুলো বসাবো। আমার কাছে কত আছে? এল স্কোয়ার, এল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সমান, এখানে কত আছে? আর স্কোয়ার আছে, আর স্কোয়ার, তারপরে আমি দিলাম ডি থিটা ডি আর হোল স্কোয়ার। কিন্তু আমার এখানে কত আছে বলো তো? আর উপরে থিটা নিচে, এখানে আর নিচে থিটা উপরে, তাহলে এটাকে যদি উল্টাই তাহলে এটাকে উল্টাইতে হবে, এটাকে উল্টাও। তাহলে কত আসবে? আর স্কোয়ার এল স্কোয়ার, এখানে হবে এল স্কোয়ার। तो তাহলে এটা উল্টে যাবে, 1/r² হয়ে যাবে। আর এটা হবে ডি আর ডি থিটা राइट। হোল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। जी सर। ওকে, এখন এটাকে আলাদা করো। r² / l² - l² / l² = 1/r²। ডি আর ডি থিটা মানে কত? -1/u² না? जी सर। তাহলে আমরা কি দিব? -1/u² ডি ইউ ডি থিটা এর হোল স্কয়ার লেখা যাবে? जय যাবে। তাহলে কত जी আসবে? सर। r²l² - 1। ওকে, जी सर। তাহলে আমরা এখানে 1/r², 1/u⁴ ডি ইউ ডি থিটা হোল স্কয়ার দিলাম। বুঝছি जी না सर। বুঝি নাই? হুম। এখন দেখো, আমরা আর মানে কত? 1/u জানি, তাহলে 1/r মানে কত? ইউ হবে। 1/r² মানে কত হবে? ইউ² হবে। তাহলে এখানে 1/r² মানে কত? ইউ²। এটার ইউ² আর এখানকার ইউ4 কাটা গেলে কত থাকবে? 1 কা- स्क्वायर। হ্যাঁ, তাহলে এল r²l² - 1 সমান 1/u² ডি ইউ ডি থিটা হোল স্কয়ার দেখা যাবে? जी सर। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। क्लियर सर। ওকে, এখন তুমি এখন আমরা এই যে এখানে আর স্কয়ার, আর স্কয়ার মানে কত?
আর স্কোয়ার। ওয়ান মাইনাস ওয়ান বাই। আর স্কোয়ার মানে 1/u² লেখা যাবে? তাহলে এখানকার আর Yes, sir. স্কোয়ারকে আমি 1/u² ক্যাপিটাল এল স্কোয়ার লিখতে পারি। Yes, sir. জি স্যার। ওয়ান কে ওই পাশে নিলাম, প্লাস দিলাম। তারপরে এখানে কত দিব? 1/u² du d থিটা হোল স্কোয়ার। হোল স্কয়ার। লিখতে পারি কিনা? পারি। জি ওকে। জি। এখন আমি ইউ² দ্বারা আর গুণন দিই। ইউ² দ্বারা আর গুণন দিলে এখানে 1/l² থাকবে। ইউ জি। স্কোয়ারটা এখানে গুণ আকারে চলে যাবে, ইউ² হবে। আর এখানে যখন যাবে 1/u² এর সাথে কাটা গিয়ে শুধু থাকবে ডি থিটা হোল স্কোয়ার। থাকবে নাকি ওকে। থাকবে না? জি স্যার। Yes, sir. ওকে। এখন খেয়াল করো, আমরা আগের চ্যাপ্টারটায় কি পেয়েছি? আগের চ্যাপ্টারটাই পেয়েছি ভি ইকুয়াল টু h/l পেয়েছিলাম। Yes, জি sir. স্যার। তো তাহলে v/h ইকুয়াল টু 1/l পেয়েছি। জি স্যার। জি। তাহলে 1/l এর বদলে আমি কত দিতে পারি? ভি বাই এইচ। বি ভি বাই বাই এইচ হোল এইচ স্কয়ার। তাহলে b² বাই h² সমান u² প্লাস du d থিটা হোল স্কয়ার দিতে পারি নাকি পারি Yes, না? sir. জি তাহলে স্যার। Yes, sir. স্কয়ার সমান h² u² du d থিটা হোল স্কয়ার। এটাই আমাকে প্রমাণ করতে বলছে।